হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ সেই ভয়ঙ্কর দিন। মেয়েগুলোকে টেনে একটা গাড়িতে তোলা হলো। সবাই চিৎকার করছে, কিন্তু এই নির্দয় মানুষগুলোর মনে এদের জন্য একটুও মায়া হলো না। তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো। গাড়ি চলতে শুরু করলো অজানা এক রাস্তা দিয়ে। মেয়েগুলো চোখ বেঁধে দেওয়া হলো, মুখেও টেপ লাগিয়ে রেখেছে যাতে চিৎকার করতে না পারে। হঠাৎ করেই তারা বেশ ঠান্ডা অনুভব করতে শুরু করলো। বুঝতে পারলো সমুদ্রের কাছাকাছি চলে এসেছে ওরা। সেখানে আসতেই দেখতে পেল একটা জাহাজ তাদের অপেক্ষায় আছে। জাহাজে ভর্তি কয়েক হাজার কার্টুন। তাদের আর বুঝতে বাকি রইল না এই কার্টুনগুলোর মধ্যে কি আছে। শরীফ শেখ এবং রফিক মির্জা সবগুলো জিনিস চেক করলো। এরপর মাহিনের দিকে তাকিয়ে বলল, সবকিছু ঠিক আছে তো মাহিন? আমার হিসাব মতো সবকিছু জাহাজে তোলা হয়েছে নাকি কিছু বাকি আছে? বস, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু আমি 2বার চেক করছি, সব ঠিক আছে। এরপর জাহাজ চলতে শুরু করলো। জাহাজ যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সেই মেয়েগুলোর আত্মনাদ যেন আকাশ বাতাসকে কম্পিত করছিল। কিন্তু আফসোস হলো সেই মেয়েগুলোর আর্তনাদ কেউ শুনবে না, কেউ জানবেও না। তারা হারিয়ে যাবে এক একজন এক এক দেশে, হয়তো কারোর ভোগের বস্তু হওয়ার জন্য। শরীফ শেখ তখন জাহাজের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এগুলো তার গন্তব্যে পৌঁছার সাথে সাথে আমার কাজ শুরু হবে। আমার মিশন থেকে আমি মাত্র কয়েক হাত দূরে আছি। প্রহন, তোর মতো কয়েক অফিসারকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি, আর তুই আমার সাথে লেগেছিস। এর ফলটাকে ভুগতে হবে, ভয়ঙ্কর ফলাফল। সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির আগমন। চারিদিকে তিমির রূপ সেজে ওঠে। শো শো করে বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের কারণে জানলার পর্দাগুলো উড়ে উড়ে এলোমেলো হচ্ছে নিচের মতো। লোডশেডিং হয়। বাড়ির ভেতরে জুড়ে অন্ধকারের আধিপত্য। আকাশ তখন কালো মেঘের দখলে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রণের রুম স্বল্প সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় ব্যালকনির দরজার রুমের জানলা বন্ধ করে দেয় প্রহন। হঠাৎই আবহাওয়ার এমন পরিবর্তনে চরম বিরক্ত সে। আগামীকাল ঢাকায় ফিরে যাবে। একটু শান্তিতে যাওয়ার আর হবে বলে মনে হচ্ছে না। বাইরে যেভাবে বাতাস বইছে দেখা যাবে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে। ছুটির দিন শেষ, চলে যেতে হবে প্রিয় পরিবার ছেড়ে। ব্যস্ত হতে হবে দেশের কাজে। দেশের জন্য নিজেই স্বাধীনতা বিসর্জন দেওয়া যে সেনাবাহিনীদের কাজ। গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে প্রহন। বিছানায় বসা চৈতির দিকে এগিয়ে যায় প্রবণ। মেঘের গর্জনে থেমে থেমে কেঁপে উঠছে মেয়েটা। চোখ মুখ খিচে 2 হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে আছে। চৈতির ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে প্রহন। সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিচ্ছি? চোখ মেলে তাকায় চৈতি, মিনমিনে গলায় বলে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ছোট থেকে ভীষণ ভয় পাই আমি। তুমি আবার বড় হলে কখন? এখনো তো ছোটই আছো। প্রহনের কথা শুনে কাল ফুলিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানী কিশোরী। বাইরে এখন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি পড়ছে, ভিজে দিচ্ছে শহরের প্রতিটি অডিগলি। চৈতির পাশে গিয়ে বসল প্রহন। ধীর কণ্ঠে বলল, ওয়েদার রোমান্টিক আছে, এই ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। প্রহনের দিকে ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে তাকায় চৈতি। বড্ড অসভ্য মানুষ তো। বউ থাকতে বলে বউ ডিজার্ভ করে। কণ্ঠে রাগ রেখে চৈতি প্রহরের উদ্দেশ্যে বলল, আমি আপনার কি হই? প্রহন ঠোঁট কামড়ে হাসে। তুমি তুমি তো আমার পিচ্ছি বউ। তাহলে আবার বউ চাচ্ছেন কেন? কয়টা বিয়ে করতে চান আপনি? ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখা টেনে প্রহন তার পিচ্ছি বইয়ের প্রশ্নের উত্তর দেয়। আরো 3টা বিয়ে করব, 4টা বিয়ে করার অনুমতি তো আছেই। প্রহনের কথা শুনে চৈতি রেগে গিয়ে বলল, আমি মেয়ে খুঁজে দিব, আপনি বিয়ে করিয়েন। প্রহন হাসলো, কোনো উত্তর দিল না। চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার সাথে এই অবেলায় বৃষ্টিতে ভিজবে পিচ্ছি পিতনি? হয়তো অনেকদিন আমার কাছ থেকে দেখার সুযোগ হয়ে উঠবে না। চৈতি চৈতি চৈতি, বুঝছেন? আমার নাম চৈতি। পিচ্ছি পেতনি এটা আবার কিসের নাম? শোনো শোনো শোনো, তোমার যত সুন্দর নামই থাকুক না কেন, আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো, বুঝেছো পিচ্ছি? এখন চলো অসময়ে বৃষ্টিতে ভিজতে যাই। চৈতি কিছু বলার আগেই প্রহন চৈতির হাত ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে। বৃষ্টি যে তার ভীষণ পছন্দের, আর সেই বৃষ্টি বিলাস যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে তার কোনো কথাই নেই। অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়ে যায় হৃদয়ে।
বৃষ্টির পানি শরীরে পড়তে এ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। চৈতিকে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে তার সরাসরি দাঁড়ায় প্রহন। বৃষ্টির পানি অজর ধারায় ঝরছে। মেঘেরাও যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টি নামিয়ে দিয়েছে শহর জুড়ে। ভিজে একাকার দুজন মানব মানবী। অন্ধকারের মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় ভিজে একাকার হয়ে যাওয়া কিশোরীর দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল প্রহন। চৈতি এখনো ঘরের মধ্যেই আছে। বৃষ্টিতে ভিজে বলেই সত্যি সত্যি ছাদের মাঝখানে দাঁড় করিয়ে ভিজতে লাগলো। অদ্ভুত তো, বেশ অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে আনন্দিত কিশোরী। বৃষ্টির পানি দুই হাতের মধ্যে জমিয়ে রেখে তা প্রহনের মুখের দিকে ছুঁড়ে মেরে খিল খিল করে হেসে উঠল চৈতি। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে মনে মনে পড়ল, অন্ধকারে শ্রেয় এখন, আলো দিও না আল্লাহ, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছি। বৃষ্টির শব্দের সাথে কিশোরীর হাসির খিলখিল শব্দে মুখরিত চারপাশ। জুনাইদা কখনোই বৃষ্টিতে ভিজতে দিতেন না। সামান্য ভিজলেও ভীষণ বকতেন জ্বর উঠবে বলে। পায়ে যে ব্যান্ডেজ করা আছে সেই কথা একদম মাথায় নেই দুজনে। লাফিলাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আদলে নেয় প্রহন। কানের পিছনে অবাধ্য চুলগুলো গুজে দিয়ে আদলে গলায় বলে, সাবধানে পিচ্ছি, বৃষ্টির ভালোবাসা বুঝতে পেরেছি, তাই বলে এইভাবে লাফালাফি করো না, অন্ধকারে ব্যথা পাবে। ছাদের লাইন জ্বলে ওঠে। রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠল। বৃষ্টির গতি কমেছে যে মন খারাপ হলো চৈতি। আরও কিছুক্ষণ ঝুম বৃষ্টি হলে কি এমন ক্ষতি হতো? প্রহনের দিকে চোখ জোড়া নিবদ্ধ হতেই শিউরে উঠল চৌধি। সামনে চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মুখের মধ্যে বিন্দু বিন্দু পানির কণা। ঘোর লাগা চাহনি। ঢোক গিলল চৈতি। প্রহনকে পাশ কাটিয়ে ছুটে ছুটে যেতে নিলেই চৈতির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় নিঃশব্দ প্রেমিক পুরুষ। হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেলেও কিশোরীর স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় চৈতি। দম আটকে আটকে আসছে ওর। আবারও বৃষ্টি নামলো, ঝুম বৃষ্টি। লোডশেডিং হলো, চারদিক আধারে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধরে। অধর জোড়া ছুঁয়ে দেওয়ার মারাত্মক নেশায় আসক্ত হয়ে উঠেছে নিঃশক্ত মানব। মুখখানি এগিয়ে নিয়ে যেতেই টনক নড়ল। মস্তিষ্ক ধিক্কার জানিয়ে বলছে, এমন করিস না প্রহন, সঠিক সময় আসেনি এখনো। অন্যায় হবে এতে, ভীষণ অন্যায়। আর মন বলল, ও তোর জন্য হালাল প্রহন, একটু চুম্বনে কিছুই হবে না, কিচ্ছু না। মন ও মস্তিষ্কের দ্বিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন। ছেড়ে দিল চৈতির ক্রম। সরে গেল দূরে। কিছুক্ষণ আগেই যতটা না কাছে ছিল তার চেয়েও অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইল। চৈতির দেহে যেন প্রাণ ফিরে এলো। বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে এক পলক প্রহনের দিকে তাকিয়ে ছুটে গেল রুমে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরল প্রহন। কি করতে যাচ্ছিলাম আমি? সামান্য একটু ভুলে মেয়েটার জীবন মারাত্মক প্রভাব পড়ত। রুমে এসে চৈতি ভেজা কাপড় বদলে নিল। প্রবণের তখনকার কাণ্ডে শরীর হিম শীতল হয়ে আছে। বৃষ্টিতে ভিজেও এত ঠান্ডা শরীর ছিল না যতটা এখন আছে। বেশ কিছুক্ষণ পরে প্রবণও রুমে ফিরে এলো। বিছানার ঠিক মাঝখানটায় বসে আছে চৈতি। বৃষ্টি থেমে গেছে। পরিবেশ এখন শান্ত শীতল। এত গরমের মধ্যেও এই বৃষ্টিটা রহমতেরই ছিল। তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রবণ। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, কাবার্ড থেকে আমার গোছানো ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিচ্ছি। বাধ্য বেনবত বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ায় ফেলে দিয়েছে। কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো। পা বাড়ালেই শব্দ করে উঠল চৈতি। কাটা জায়গায় চাপ পড়তেই রক্ত ঝরা শুরু হয়েছে। পা ধরে বিছানায় আবারও বসে পড়ল চৈতি। প্রহন দ্রুত গিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিতে দিতে বলল, ইস, আমার ভুলেই পায়ে ব্যথা বেড়ে গেল, সরি পিচ্ছি, আমার মাথা ছিল না তোমার পা কেটে গেছে। প্রহনের কণ্ঠে অপরাধ। সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতি। ঘুমের মধ্যে জ্বরের ঘোরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে প্রহনকে। চৈতির গায়ের তাপমাত্রায় প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পুড়ে যাচ্ছে। সেই প্রথম মা বাবা ছাড়া অন্য কারোর জন্য বুকের পা পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে। কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে। শুধু প্রিয় বললে ভুল হবে, অতি প্রিয় একজন। প্রহন রাত জেগে চৈতির মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। মধ্যরাতে জ্বরের ঘোরে প্রহনের দিকে চোখ মেলে তাকায় চৈতি। চৈতির সেই চাহনি দেখে
স্বামী নামক প্রেমিক পুরুষের অবাধ্য মন বলে ওঠে। তোমার এই জ্বরের ঘরের চাহনিতে যে কত মায়া তুমি তা জানো না মেয়ে। তোমার এই মায়ের চাহনিতে যে লেখা আছে আমার মৃত্যু। এদিকে রায়ানের সামনে কয়েকজন লোককে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বিদেশি, আফ্রিকার ভয়ঙ্কর সন্ত্রাসী এরা। আমাদের দেশের 10-12 জন লোককে এরা একাই সামলে নিতে পারবে, এমন বিশাল দেহের অধিকারী এরা। রায়ান তাদের দিকে তাকিয়ে বলল, আজকে তোমাদের বাংলাদেশে পাঠানো হবে। ওখানে আমার কিছু লোক আছে, ওদের কথা মতো চলবে এবং ওরা যেটা বলবে সেটাই করবে। ওই পুরো দেশটা তার দখলে করতে চাই। আমি তোমাদের কথা বলিয়ে দিব ওদের সাথে। তোমরা যাও, তবে সবাই একসাথে যাবে না, আলাদা আলাদা যাবে। কয়েকজন যাবে সমুদ্র পথে আর কয়েকজন যাবে এয়ারপোর্ট দিয়ে। লোকগুলো শুধু মাথা নাড়ালো। তারা 40 জন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসলো। অপরদিকে সমুদ্রপথে আরও 100 জনের বহর নিয়ে জাহাজ চলতে শুরু করলো বাংলাদেশের সীমান্তের উদ্দেশ্যে। ওদিকে সেনাবাহিনীর গোপনে গোয়েন্দা ইউনিট জানতে পারল দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। শরীফ শেখ এবং রফিক মির্জা তারা আবারও আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসেছে। এই খবর পাওয়া মাত্রই সেনাপ্রধান একটা মিটিং ডাকলো। সেখান থেকে নির্দেশ আসলো শরীফ শেখের সামনে যে মিশনটা আছে সেটাকে ধূলিসাৎ করে দিতে হবে। 3 দিন পরেই শরীফ শেখ এবং রফিক প্ল্যান করেছে মায়ানমারের আরকান আর্মিদের সাথে হাত মিলিয়ে তাদের কাছ থেকে নিয়ে আসবে। এই অস্ত্রগুলো কিছুতেই দেশে ঢুকতে দেওয়া যাবে না। রাতে শুয়ে আছে প্রহন, ঠিক তখনই তার কাছে মেজর স্যারের কল আসে। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে উনি বলে উঠলেন, ক্যাপ্টেন চৌধুরী কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নেই প্রহন, তোমাকে আগামীকাল জয়েন করতে হবে। তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, কালকে সকালের আগে ক্যান্টনমেন্টে তোমাকে দেখতে চাই। এটা আমার নির্দেশ নয়, সেনাপ্রধানের নির্দেশ। তখন প্রহন আর কিছু বলতে পারল না, কারণ এখন যে তার দেশের দায়িত্ব পালন করতে হবে। সে পাশে তাকিয়ে দেখলো চৈতি গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগাতে চাইল না। মা বাবাকে বলে বেরিয়ে পড়লো তাড়াহুড়ো করে, কারণ সকালে পৌঁছাতে হবে ক্যান্টনমেন্টে। যাওয়ার আগে শুধু মনে মনে একটাই কথা ভাবলো, কি এমন হয়েছে যে এত জরুরি তলব। ব্যালকনির গ্রিলের ফাঁকে এক ফালি সোনারাঙা সোনালি রোদ্দুর এসে পড়েছে কিশোরীর চোখে মুখে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকেলের মৃদু আলো বাতাসে উঠছে। গালে হাত দিয়ে ভাবনাশীল হয়ে দৃষ্টি তাকিয়ে আছে বাইরের দিকে। অন্তরিক্ষ জুড়ে কাদম্বিনীর মেলা বসেছে। আকাশে আজ তাদের দখলে। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ, মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া তো বটে। তবে এই সুন্দর পরিবেশে মন খারাপ কিশোরী। যখন থেকেই ঘুম ভেঙেছে, জ্বর কমেছে, তখন থেকেই মন খারাপ হওয়ায় এসে জুড়ে গেছে তাকে। রোদের তেজ কমে এসেছে। পরন্ত বিকেলে চিত্ত জুড়ে গাঢ় অভিমানের অনল জ্বলছে অভিমানীর কিশোরীর। নেত্রপল্লব ক্লান্ত, শান্ত। দুটো চড়ুই পাখির মান অভিমান চলছে সেই কখন থেকে। মেয়ে পাখিটা উড়ে গিয়ে অন্য জায়গায় বসলে ছেলে পাখিটাও গেল মেয়ে পাখিটার ঘাড় ঘুরিয়ে ফেলেছে। পাশের বাড়ির ব্যালকনির গ্রিলের উপরে বসে থাকা যেই চড়ুর পাখির অভিমান চুপ করে দেখছে অন্য এক অভিমানী মানবী। সেও তো ভীষণ অভিমান করেছে একজনের প্রতি। সে খবর কেউ কি রাখে? না, কেউই রাখে না। মিসেস ইয়াসমিন হাতে করে 1 কাপ চা নিয়ে আসলেন চৈতির কাছে। চৈতির এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আবারও সেই পাখি দুটোর দিকে নজর রাখল। মিসেস ইয়াসমিন চৈতির পাশে মোড়া টেনে বসলেন। মাথায় হাত বুলিয়ে কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কেমন কমেনি এখনও। মিসেস ইয়াসমিন চায়ের কাপটা এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বললেন, চাটা খেয়ে নে মা, ভালো লাগবে। দানেভাবে মাথা নেড়ে বাত সাধল চৈতি। জ্বরের কারণে বিষাদ মুখ, সব কিছুই তেতো তেতো লাগছে। ভালো লাগছে না কিছুই ওর। শরীরের সাথে সাথে মনের অসুখও দেখা দিয়েছে যে। মিসেস ইয়াসমিন জোর করলেন না। চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চড়ুই পাখিগুলোর দিকে তাকালেন। হাসলেন তিনি। চৈতির মাথায় হাত বলি দিয়ে আদুরে গলায় শোধালেন, অভিমান জমেছে? অধীর আগ্রহ নিয়ে এই কথা শোনার জন্যই যেন বসেছিল চৈতি। কণ্ঠে চাপা অভিমান নিয়ে বলল, আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? মিসেস ইয়াসমিন মুচকি হেসে জবাব দিলেন, তুই ঘুমিয়েছিলি, জ্বরের জন্য থাকতেও পারছিলি না। 103 ডিগ্রি তাপমাত্রা ছিল। তাই বলে একটু বলে যেতে পারলেন না? একটু ডেকে দিলেন না কেন আমায়?
অভিমানে গাল ফুলালো চৈতি। মিসেস ইয়াসমিন দেখলেন, স্পষ্ট দেখলেন চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়তে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু প্রহন বাচ্চা দে। কথা বাড়ল না চৈতি। ওদিকে প্রহন ক্যান্টনমেন্টে পৌঁছানোর পর একটা বিশাল মিটিংয়ের আয়োজন করা হলো খুব গোপনে। সেনাপ্রধান তখন তাদের দিকে তাকিয়ে বললেন, আমাদের কাছে যতদূর খবর পৌঁছেছে, রফিক এবং শরীফ শেখ মিলে মিয়ানমারের আরাকান আর্মিদের সাথে হাত মিলিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে আসতে চাইছে বাংলাদেশে। ওদের হাতে অস্ত্র চলে আসলে ওরা পাহাড়ি এলাকাগুলো দখল করার চেষ্টা করবে। তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওদের এই মিশনটাকে ধূলিসাৎ করে দেওয়া। সবাই খুব মনোযোগ দিয়ে সেনাপ্রধানের কথা শুনছিল। সেনাপ্রধান তখন প্রহনের দিকে তাকিয়ে বলল, ক্যাপ্টেন চৌধুরী, আপনি এতদিন ধরে খুব সাহসিকতার সাথে রফিক মির্জা এবং শরীফ শেখের মোকাবেলা করে আসছিলেন। এবারও আমরা আপনার উপরে বিশ্বাস রাখতে চাই। আপনার ইউনিটের যত অফিসার আছে সবাইকে নিয়ে আপনি টহলের জন্য বেরিয়ে পড়ুন। পুরো সীমান্ত এলাকাটাকে বিজিবির সাথে মিলে টহল দেবেন। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটে তাহলে সেটা সামলে আসবেন। অবশ্যই স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আমার জীবন দিয়ে দেব, এরপর ওদেরকে অস্ত্র নিয়ে দেশে ঢুকতে দেব না। আপনার জন্য দোয়া রইল। আপনি এখনই বেরিয়ে পড়ুন, আর সময় নেই, কারণ যে কোনো সময় তারা অস্ত্র দেশে ঢুকিয়ে দিতে পারে। তাই আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে। ওদের কাছে অস্ত্র চলে আসলে ওরা আমাদের ক্ষতি করতে না পারলেও সাধারণ মানুষের অনেক ক্ষতি করার চেষ্টা করবে। প্রহন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে একটা টিম নিয়ে বেরিয়ে পড়ল সীমান্তবর্তী এলাকায়। সেখানে পৌঁছে তারা অতি গোপনে নিজেদের অবস্থান ঠিক করে নিল। সবাই যার যার অবস্থানে টহল জোরদার করেছে। সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীরও অনেক সদস্য আছে। ওদিকে রফিক মির্জা আর শরীফ শেখ মনে মনে হাসছে, কারণ তারা জানে সেনাবাহিনীর সদস্যরা এই মিশন কিছুতেই সফল করতে দিবে না। তবে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা যে করেই হোক অস্ত্র এদেশে ঢোকাতেই চায়। অপরদিকে তারা এই মিশনটা নিয়ে ব্যস্ত থাকলেও বিদেশ থেকে আসা সন্ত্রাসীরা সহজেই দেশে ঢুকে যেতে পারবে। কোনো বাধার মুখে তাদেরকে পড়তে হবে না। ওদিকে মিসেস ইয়াসমিনের মুঠোফোনটায় সে কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে। মোবাইলের রিংটোনের শব্দে চরম বিরক্তি হলেন রেদওয়ান চৌধুরী। বিছানার উপরে আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চোখ আমার তৃষ্ণা বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন। অবসর সময় কাটানোর জন্য বই পড়া একটি সুন্দর উপায়। বাস্তবতা ছেড়ে কল্পনায় ডুবে যাওয়া এক অন্যরকম অনুভূতি। রেদওয়ান চৌধুরী হাঁক ছাড়লেন। ইয়াসমিন, তোমার কল আসছে। রেদওয়ান চৌধুরীর কণ্ঠ শুনে মিসেস ইয়াসমিন উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা হাতে নিয়েই চলে গেলেন রুমে। বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিতে নিতে কড়া গলায় রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, পাশেই তো ছিল মোবাইলটা, হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি? বইয়ের ভেতরে ঢুকে গেছে একেবারে। বুড়ো বয়সে এসেও এত কিসের উপন্যাস পড়তে হয় বুঝি না আমি। বাঁচতে বাঁচতে নিভৃত হয়ে গেল চারপাশ। কোনো প্রকার শব্দ নেই। রেদওয়ান চৌধুরীর কোনো টু শব্দও নেই। তিনি তার মতো ব্যস্ত কল্পনার জগতে। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর দিকে চোখ ছোট করে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কাকে কি বলছি? উনি তো এখন এই বাস্তবেই নেই। মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে। হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠল। সময় অপচয় না করেই একবার রিং হতেই কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন। ফোনের উপাস থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠল, পিচির শরীর কেমন আছে আম্মু? জ্বর পুরোপুরি কমেনি এখনো। ডাক্তারের কাছে নিয়ে যাও। কি করছে এখন? অভিমান করে বসে আছে। মায়ের কথা শুনে নিঃশব্দে হাসল প্রহন। এটা ভেবে চিত্ত জুড়ে ভালো লাগায় ছেয়ে গেল যে অভিমান করেছে। অভিমান তো মানুষ সেই মানুষটির প্রতিই করে যাকে মানুষ আপন ভাবে। অল্প সময়ের মধ্যে যে কারোর আপন হতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে প্রহনের। চৈতিকে মোবাইল দিচ্ছি, কথা বলে অভিমান ভাঙা। 1 মিনিট, আমি ভিডিও কল দিচ্ছি। ভিডিও কল দেয় প্রহন। মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালেন। মুখ জুড়ে অসুস্থতার ছাপ স্পষ্ট। গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন। চৈতিকে দেখে মোবাইলের ওপাশ থেকে দুষ্টুমি কণ্ঠে প্রহন বলে উঠল, কি পিচ্ছি, কেমন আছো? হঠাৎ প্রহনের কণ্ঠস্বর শুনে চমকিয়ে চারপাশে চোখ বুলিয়ে দেখল চৈতি। মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা প্রহনের হাসি মুখ দেখে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হলো। চোখ ফিরিয়ে নিল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মুখ বরাবর দেওয়ালের সাথে ঠেস দিয়ে মোবাইলটা রেখে চলে যেতে যেতে বললেন, ওই যে
দূরের চড়ুই পাখিগুলোর মতো এখন বইয়ের অভিমান ভাঙা। আমি গেলাম। অবাক দৃষ্টিতে মিসেস ইয়াসমিন চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে চৈতি। মোবাইলটা না রেখে গেলেও তো হতো। অদ্ভুত, ভুলে মোবাইলের স্ক্রিনে সরাসরি তাকালো না চৈতি। অভিমান জমেছে ওর, ভীষণ ভীষণ অভিমান। কানে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন। সরি পিচ্ছি, তুমি অসুস্থ, তার উপর সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি তোমায়। আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি। মুখের হাবভাব পরিবর্তন হলো না, আগের ন্যায় উদাসীন। পিচ্ছি, জ্বর কমেছে? শরীর কেমন আছে? খেয়েছিলে দুপুরে? ওষুধ খেয়েছো? ও পিচ্ছি, এত অভিমান কোথা থেকে আসে বলো তো? পিচ্ছি একটা মেয়ের এত অভিমান? আপনার সাথে কথা নেই আমার। এত অভিমান করতে নেই মেয়ে। অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয়, সে কি তুমি জানো না পিচ্ছি? মুঠোফোনের স্ক্রিনে চোখ জোড়া আবদ্ধ করলো চৈতি। সেখানে ভেসে আছে সেই পরিচিত বদনখানি, অদর জুড়ে লেপ্তে আছে নজর কাড়া হাসি। হাওয়াই মিঠাইয়ের মতো নীরবে নিভিতে গলে গলে অভিমানের পাহাড়। জ্বরের প্রকোপ বেড়েছে যে পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়েছে দুর্বল শরীরে। অসুখ যেন জেঁকে বসেছে তার শরীরে, অসুখ, মনের অসুখ, একটা মানুষকে কাছ থেকে দেখতে চাওয়া তীব্র অসুখ। চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন। পিচ্ছি, মাকে ডাক দাও। কথা বের হওয়ার আগেই কণ্ঠলিতে তা আটকে গেল। বসা অবস্থায় দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝেতে। অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল, চাইলেও ধরতে পারল না অচেতন কিশোরীর শরীরখানি। নিচের বাহুডোরে আঁকলে নিতে পারল না। কিচ্ছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন মিসেস ইয়াসমিন। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকা চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যান মিসেস ইয়াসমিন। মোবাইলের ওপাশ থেকে প্রহন চিৎকার করে বলছে, আম্মু, পিচ্ছির চোখে মুখে পানির ঝাপটা দাও। মিসেস ইয়াসমিন রুমের ভেতরে রাখা জগ থেকে পানি নিয়ে দ্রুত চৈতির কাছে চলে গেলেন। চৈতির মাথা নিজের কোলের উপরে রেখে চৈতির মুখে পানি দিলেন। দুই হাত দিয়ে মাথার চুল টেনে ধরল প্রহন। উড়ে যেতে ইচ্ছা করছে ওর। অপরাধী কণ্ঠে বিড় বিড় করে বলছে, সব দোষ আমার। অবেলায় বৃষ্টিতে মেয়েটাকে না ভেজালেও পারতাম। আজ আমার জন্য এত অসুস্থ হয়ে পড়েছে। চৈতির গায়ে হাত দিয়ে পারছেন না মিসেস ইয়াসমিন। ঝলসে যাচ্ছে যেন। এত তাপমাত্রা বেড়েছে শরীরে। পানির জগ থেকে হাতের মধ্যে পানি নিয়ে চৈতির মুখে ঝাপটা দিলেন। একবার, দুইবার, কয়েকবার দেওয়ার পরও জ্ঞান ফিরল চৈতির। দেহে প্রাণ ফিরে আসে মিসেস ইয়াসমিনের। ধরে ধরে চৈতিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বালকনি থেকে মোবাইলটা নিয়ে প্রহনকে বললেন, সব ঠিক আছে, চিন্তা করতে হবে না। দুপুরে না খাওয়ার জন্য শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রহন। আমার সব দোষ। মেয়েটা যে এত অভিমানী বুঝতেই পারিনি। বোঝা উচিত ছিল আমার। ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই। আর যদি ওর যাতে বেশি কষ্ট হয়, তাহলে ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দাও চলে আসতে। ওরা কিছু খাইয়ে দাও, ডাক পড়েছে আমার। সিওসি স্যার ডেকেছেন, পরে কল করব। কথাগুলো বলার দেরি হলো, লাইন কাটতে 1 সেকেন্ডও দেরি হয়নি প্রহনের। মিসেস ইয়াসমিন মোবাইলটা চৈতির বালিশের পাশে রেখে চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পড়লেন, খাবার আনছি, অল্প হলেও খেতে হবে। একদিনের জ্বরেই শরীর কেমন দুর্বল হয়ে পড়েছে দেখেছিস? এত অভিমান করলে হবে? ক্লান্ত দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে চেয়ে আছে চৈতি। এই ভীষণ জ্বরে সব পুড়ছে। শরীর, মন, আত্মা সব পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছে না কিশোরীর অচেতন মন। বিরহ অনলে জ্বলে পুড়ে যাচ্ছে গোটা মানুষটাই। সে কথা বুঝবে কখনো কিশোরীর নরম কোমল হৃদয়খান? ব্যস্ত নগরীর কোলাহল বেড়ে গেছে। গাড়ির বিরক্তিকর হর্নের শব্দে মুখরিত চারপাশ। ঘরে ফেরার জন্য ব্যস্ত যে যার মতো। বিশাল ক্যান্টনমেন্টের ভিতরে নিরিবিলি এক জায়গায় হাঁটুতে কোনোই রেখে মুখে হাত দিয়ে বসে আছে প্রহন। নিজের উপরে চরম বিরক্তি সে। মেয়েটাকে একটু বলে আসলে কি এমন ক্ষতি হতো? পরক্ষণে মন বলে ওঠে, অসুস্থ ছিলে তো, সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিলে। কি করে এই অসুস্থ মেয়েটাকে জাগিয়ে দিতে আমার? বিষণ্ণ অবস্থায় হঠাৎই আনমনে হেসে ফেলল প্রহন। একটা কথা মনে পড়তেই এক ঝাঁক ভালো লাগা এসে ছুঁয়ে গেল। গভীর নির্দায় মগ্ন কিশোরীর কপালে অদর ছুঁয়ে দেওয়ার কথা যে প্রহন ছাড়া আর কেউই জানে না। সেই নিদ্রাময়ী ও না। বিয়ে করতে না করতেই মেয়েটার প্রতি একটা আলাদা অদৃশ্য টান কোথা থেকে চলে এলো বুঝতেই পারে না প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো। সিও স্যারের সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। মানুষটা যথেষ্ট ভালো।
ব্রিগেডিয়ার জেনারেলের মতো রাগী না। যদিও প্রহনের সাথে কখনো রেগে কথা বলেনি, তবুও তাকে ভালো লাগে না প্রহনের। রেদওয়ান চৌধুরী সন্ধ্যার পর ডাক্তার নিয়ে আসেন। বিছানার সাথে মিশে আছে চৈতির দেহ। উঠে দাঁড়ানোর শক্তি নেই ওর শরীরের মধ্যে। সর্দার সাহেব বিকেলে ফোন করলে মেয়ের অসুস্থতার কথা শুনে জুনাইদাকে নিয়ে রেদওয়ান চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় পানি ঢেলে মাথা মুছিয়ে বালিশের ওপর শুইয়ে দিলেন। জ্বরে একেবারে ঘায়েল হয়ে গেছে মেয়েটা। ডাক্তার চৈতির শারীরিক অবস্থাটা দেখে স্যালাইন পুশ করে দেন। শরীর থেকে একেবারেই দুর্বল হয়ে পড়েছে। থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপলে তা 104 ডিগ্রির ঘরে গিয়ে থামে। ঔষধ লিখে দিয়ে ডাক্তার বিদায় দিলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনকে চৈতির পাশে থাকতে বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবেন জানিয়ে চলে যান। মিসেস ইয়াসমিন ফোনে বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখেন প্রহন ভিডিও কল দিয়েছে। মিসেস ইয়াসমিন কল রিসিভ করতে না করতে চিন্তিত কণ্ঠে বলে উঠল, চৈতি কেমন আছে আম্মু? জ্বর কমেছে ওর? মিসেস ইয়াসমিন হতাশ কণ্ঠে প্রত্যুত্তর করলেন, না রে বাবা, মেয়েটার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, ডাক্তার স্যালাইন দিয়ে গেছেন। প্রহন দীর্ঘ শ্বাস ফেলল। চাইলেও সে কিছুই করতে পারছে না। খারাপ লাগা এসে ছুঁয়ে গেল তার মন, শরীর, আত্মাকে। শত শত মাইল দূরে তার প্রিয়সী তার বিরহে জ্বলে পুড়ে মরছে, অথচ ব্যর্থ প্রেমিক দূর থেকেই ছটফট করে মরছে। প্রিয়সীর এই অসুস্থতা তার উপরেও প্রভাব ফেলেছে ভীষণ। মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে মিসেস ইয়াসমিন ঘুমন্ত চৈতিকে দেখালেন। ভিডিও কলেও চুপ করে দেখা ছাড়া আর কিছুই করার নেই প্রহনের। নিস্তেজ নিষ্প্রাণ চৈতন্যহীন চৈতিকে দেখে ভালো লাগছে না তার। মনে হচ্ছে উড়ে যেতে তার চঞ্চলা হরিণীর কাছে। কিন্তু এই একটা কিন্তুর জন্য অন্তহীন অপেক্ষা করতে হবে। প্রহন লাইন কেটে দিল। এই অবস্থায় মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে না ওর। চিত্ত জুড়ে খারাপ লাগার বাতাস বয়ে যাচ্ছে। ওদিকে পুরো 2টা দিন এখানে কাটানো টহল দিল প্রহন, কিন্তু কোনো সন্দেহজনক কিছুই দেখল না। 3য় দিন রাতে প্রহন যখন শুয়েছিল তখন হঠাৎ করেই বাইরে গোলাগুলির আওয়াজ শুনে তাড়াতাড়ি তাঁবু থেকে বেরিয়ে চলে আসলো। বাইরে আস্তে আস্তে দেখতে পেল বিজিবির সাথে গোলাগুলি হচ্ছে সন্ত্রাসীদের। সে সেনাবাহিনীর টিম নিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেল। তাদের সন্দেহই ঠিক হলো সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করার চেষ্টা চলছে। চারিদিকে সন্ত্রাসীরা ঘিরে ফেলেছে পুরো এলাকাটা। তারা বেশ প্রস্তুতি নিয়েই এসেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। প্রহন তখন তার সাথে থাকা আরও রিমানকে বলল, রিমন, আমার মনে হয় না আমরা এভাবে গেলে ওদের কাছ থেকে নিরাপদে ফিরে আসতে পারবো। আমরা এক কাজ করি, চারিদিকে ছড়িয়ে পড়ি ওদের মতো, আর টার্গেট ভুল হলেও ফায়ার করা বন্ধ করবে না। এতে করে ওরা বুঝতে পারবে যে আমরা এখানে অনেকজন আছি। তারা কিছুটা হলেও পিছু হতে বাধ্য হবে। ওকে স্যার, আমি সেটাই করছি। প্রহনের কথা মতো সবাই এক এক দিকে ছড়িয়ে পড়ল। ওদিকে বিজিবির সদস্যরা সীমান্তের একদম নিকটবর্তী জায়গায় চলে গেল, যেখান দিয়ে অস্ত্র পাচার করার চেষ্টা চলছে। সেখানে যেতেই তারা বেশ কয়েকটা কার্টন দেখতে পেল, সেগুলি তারা জব্দ করলো। ওদিকে প্রহন হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে ঘাসের মধ্য দিয়ে। গাছের আড়ালে থাকা একটা লোক অনেকক্ষণ থেকে বিরক্ত করছে সবাইকে। হঠাৎ করে প্রহন লোকটার পায়ে ধরে টান মেরে তাকে মাটিতে শুইয়ে দিল। এরপর তার গলা চেপে ধরে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিল। লোকটা প্রহনের হাতে পায়ে ধরতে শুরু করলো, কিন্তু প্রহন তাকে ছাড়লো না, সঙ্গে সঙ্গে গুলি করলো। একে একে প্রায় 13 জন সন্ত্রাসীর লাশ পড়ল সেখানে। বাকিরা পালিয়ে চলে গেল। তারা যতগুলো অস্ত্র পাচার করতে চেয়েছিল সবগুলোই জব্দ হলো সেনাবাহিনী এবং বিজিবির হাতে। সবকিছু শেষ করে প্রহন বেশ ক্লান্ত। ইতিমধ্যেই সেনাবাহিনীর আরও বেশ কয়েকজন ইউনিট সেখানে পৌঁছে গেল। তারা এসে দেখলো সন্ত্রাসীদের লাশ পড়ে আছে। তারাও সেখানে অবস্থান নিয়ে টহল আরও বাড়িয়ে দিল। প্রহন ছোটবেলা থেকেই খুব গম্ভীর স্বভাবের। সে নিজের কাজের ব্যাপারটা পরিবারের থেকে সব সময় গোপন রাখে। নিজে গুলি খেয়ে পড়ে থাকলেও কোনোদিন পরিবারকে জানায়নি তার গুলি লাগার কথা। যদি তার কোনো আঘাত লাগে তাহলে সে লুকানোর জন্য ছুটি থাকলেও বাসায় যায় না। পরদিন প্রহন ক্যান্টনমেন্টে পৌঁছালো। সেখানে যাওয়ার পর মেজর স্যার তার দিকে দৌড়ে আসলেন। এরপর তার সাথে হাত মিলিয়ে বললেন, আমার বিশ্বাস ছিল ক্যাপ্টেন চৌধুরী, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তুমি আবারও আমাদের বিশ্বাসের প্রমাণ দিলে। সেনাপ্রধানের সাথে ছিলেন তিনিও প্রহনের কাঁধে হাত রেখে তাকে সাহস দিলেন। প্রহনের কাছে এটা অনেক সম্মানের। একজন সাধারণ ক্যাপ্টেন হয়েও সে দেশের জন্য কিছু করতে পারছে, এটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার। ওদিকে রফিক মির্জা এতক্ষণ তার সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে চিৎকার করতে করতে বলল, ক্যাপ্টেন চৌধুরী,
ক্যাপ্টেন চৌধুরী, এই নামটা শুনতে শুনতে আমি ভীষণ বিরক্ত। ওর রক্ত যদি আমি চুষে না খেয়েছি তাহলে আমার নাম রফিক মির্জা নয়। তোমরা এতগুলো লোক মিলে এই কয়েকজন অফিসারকে শেষ করতে পারলে না, পালিয়ে চলে আসলে। লোকগুলো মাথা নিচু করছিল। রফিক মির্জা তাদের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চিৎকার করে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। ওদিকে শরীফ শেখ বিদেশি সন্ত্রাসীদেরকে নিয়ে আলাদা আস্তানায় চলে গেছেন, কারণ এদেরকে এখানে রাখা যাবে না। বলা তো যায় না, যদি আর্মির সদস্যরা এখানে আক্রমণ করে তাহলে রায়ানের কাছে তাদের সম্মান আর থাকবে না। এই লোকগুলোকে এনেছে তারা বিশেষ একটা মিশন কমপ্লিট করার জন্য। এদেরকে এইসব কাজে তারা ব্যবহার করতে চায় না। শরীফ শেখ রফিক মির্জাকে ডেকে নিয়ে আলাদা করে কথা বলতে শুরু করলো। শরীফ শেখ তখন রফিক মির্জাকে বলল, রফিক, এখন আমাদের এসব নিয়ে চিন্তা করলে হবে না। কি হয়েছে না হয়েছে সব কিছু ভুলে যেতে হবে। এখন আমাদেরকে আমাদের আসল কাজ শুরু করতে হবে। আমাদের এতদিনের স্বপ্ন, এই দেশ কয়েকদিন আমরা দুজন শাসন করব। হ্যাঁ, এটা আমাদেরকে করতে হবে। আর ওই রোহন, ওকে তো আমি পিষে মারব। ও আমার এত টাকা ক্ষতি করেছে। ও এমনিতেই মরবে, কিন্তু এর আগে আমাদেরকে খাগড়াছড়ি, বান্দরবন এবং চট্টগ্রাম শহরে কয়েকটা আস্তানা বানাতে হবে। আমাদেরকে এক জায়গায় থাকলে হবে না, পুরো শহর জুড়ে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। আমরা যদি এই জায়গাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আস্তে আস্তে আমরা একটা একটা করে শহর নিজেদের দখলে নিয়ে আসতে পারবো। এসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আমি অলরেডি জায়গা দেখে ফেলেছি। আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাব। এসব আস্তানা বন্ধ করে দিয়ে আসল মিশন শুরু করব। এরপর তারা সেই বিদেশি লোকগুলোকে তাদের কাজের বিষয় বোঝাতে শুরু করলেন। লোকগুলোর সাথে করে অনেক অস্ত্র নিয়ে এসেছে। তাদের নতুন আস্তানা তৈরি হয়ে গেল। তারা ঢাকা শহরের এই আস্তানাগুলো বন্ধ করে দিয়ে চলে যাবে ওখানে, কারণ এখানে কিছু করাটা অনিরাপদ। প্রথমে তারা ওই সীমান্তবর্তী এলাকাগুলোকে নিজেদের আন্ডারে নিয়ে আসবে। ওখানে গিয়ে তারা গড়ে তুলবে তাদের স্বপ্নের সেই বিদ্রোহী দল, যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে। এই দেশটাকে দখল করবে। তারা দুইজনে এই দেশকে কন্ট্রোল করবে, এটাই তাদের মূল লক্ষ্য। ওদিকে সর্দার সাহেব আর জুনায়দা এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। মেয়ের এমন অসুখ দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সর্দার সাহেবের। কত আদরের মেয়ে, সেই মেয়ের এমন অবস্থা প্রতিটি বাবাই ভেঙে পড়বেন। সর্দার সাহেব চৈতির মাথার পাশে গিয়ে বসলেন, আলতো করে হাত বুলিয়ে দিলেন। জ্বর কমেছে। পিটপিট করে চোখ মেলে তাকায় চৈতি। জ্বরের ঘরে সে যেন প্রহনকে দেখতে পাচ্ছে। বিড়বিড় করে বলছে, আমি আপনার উপর ভীষণ অভিমান করেছি ক্যাপ্টেন সাহেব, ভীষণ অভিমান। বিড়বিড় করে বলা কথা অসুস্থ চৈতির মাঝে হারিয়ে গেল। কারোর কর্ণপাত হয়নি অভিমানী কিশোরীর অভিমানে ভরা কথাগুলো। সর্দার সাহেব আদুরে গলায় মেয়েকে ডাকলেন, আম্মা, বেশি খারাপ লাগছে? এত জ্বর কি করে উঠলো আম্মা? চোখ পিটপিট করে বাবার দিকে তাকালো চৈতি। ঠোঁট নাড়িয়ে কিছু বলছে সে। সর্দার সাহেব বুঝতে না পেরে চৈতির মুখের কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করেন মেয়ের কথা। আপনি আমাকে কেন বলে গেলেন না? এই কথাটা বারবার করে বলছে চৈতি। মেয়ের কথার কিছুই বুঝলো না সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরীর ঔষধ নিয়ে বাড়ি ফিরে সর্দার সাহেব আর জুনাইদাকে দেখে অপরাধী কণ্ঠে বললেন, দুঃখিত ভাইয়া, আমরা আপনার আদরের কন্যার সঠিক খেয়াল রাখতে পারিনি, আমাদের মাফ করবেন। নতুন জায়গায় মেয়েটা মানিয়ে নিতে না পেরে এমন অসুস্থ হয়ে পড়ল। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরী এমন ব্যবহারে মুগ্ধ হলেন। কয়টা মেয়ের শ্বশুরই এইভাবে বলতে পারে তার মেয়ে যে ভাগ্যবতী, এত ভালো মানুষগুলোকে জীবনে পেয়েছে ও। সর্দার সাহেব রেদওয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে পড়লেন, আমার মেয়ে সহজে সুস্থ হয় না। একবার অসুস্থ হলে একেবারে ঘায়েল হয়ে বিছানার সাথে লেগে যায়। ছোট থেকে এরকমইও। সেদিন রাতে শরীর ঘামিয়ে সব জ্বর চলে গেল চৈতির শরীর ছেড়ে। ক্যানেলাটা হাত থেকে খুলে ফেলেছিলেন রেদওয়ান চৌধুরী। গভীর অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ। রাত জাগা পাখিদের ডাক ভেসে আসছে। নিস্তব্ধ পরিবেশ, ঝিঝি পোকার ডাক, মানুষজনের কথার শব্দ নেই। সবাই নিদ্রায় মশগুল হয়ে গেছে। ঘড়ির কাঁটায় টুং টুং আওয়াজ করে জানান দিচ্ছে রাত 2টা বেজেছে। মিসেস ইয়াসমিন মোবাইল বেজে উঠল। মোবাইলের রিংটোনের শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছে। তন্দ্রাভাব কেটে গেল মিসেস ইয়াসমিনের। কিছুক্ষণ আগেই 2 চোখের পাতা এক করেছিলেন তিনি। এত জোরে মোবাইল রিংটোনের আওয়াজ কানে যেতে ঘুম ভাঙল চৈতি। মোবাইলে হাত নিয়ে প্রহনের নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করে চৈতির হাতে
মোবাইল দিয়ে বললেন, তোর চিন্তায় আমার ছেলেটার ঘুম হচ্ছে না, কথা বলে ঘুমাতে বল, ওর আবার সকাল সকাল উঠতে হয়। চুলে খোপা করে বসা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে দিলেন মিসেস ইয়াসমিন। জল তেষ্টা পেয়েছে খুব, জগের মধ্যে জল নেই। হাতে জগ নিয়ে ডাইনিং টেবিলের ওদিকে চলে গেলেন মিসেস ইয়াসমিন। কাপা কাপা হাতে কানের কাছে মোবাইল ধরল চৈতি। আম্মু, পিচ্ছি ঠিক আছে? জ্বর কমেছে? ওপাশ থেকে কোনো উত্তর পায় না প্রহন। চিন্তায় কপালের ভাঁজ গাঢ় হলো। কি হলো, কথা বলছো না কেন? কোনো জবাব নেই। রেগে গেল প্রহন, রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি কিন্তু এখন চলে যাব, চাকরি গেলে যাক। ঘুমাননি কেন এখনো? অনেক অপেক্ষার পর প্রিয়সের কণ্ঠস্বর শুনে কলিজার পানি আসলো প্রহনের। এক নিমেষেই হারিয়ে গেল সব রাগ। পিচি ঠিক আছে তুমি? জ্বর কমেছে? সুস্থ হয়েছ? শোনো না, আমি আর কখনো তোমাকে বৃষ্টিতে ভেজাবো না। তুমি চাইলেও কখনো ভিজতে দিব না। ঘুম চোখ মিলে তাকাতে পারছে না চৈতি। বিছানায় শুয়ে কানের কাছে মোবাইল রেখে আস্তে আস্তে বলল, ঘুমিয়ে পড়ুন, আমি ঠিক আছি। সারাদিন এত খারাপ লাগা যেন এই মাঝে রাতে ভালো লাগা হয়ে গেছে। মিসেস ইয়াসমিন রুমে এসে দেখেন কানের কাছে মোবাইল পড়ে আছে আর চৈতি ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন এই দুইজনের কাণ্ড দেখে। এত দ্রুত এরা এত আপন হয়ে উঠবে ভাবেননি তিনি। মোবাইল নিয়ে প্রহনের উদ্দেশ্যে আদেশী কণ্ঠে বললেন, বইয়ের জন্য আর চিন্তা করতে হবে না, আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে, ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুমিও ঘুমাও, সকালে ফ্রি হয়ে ফোন করে কথা বলে নিও। ওপাশ থেকে একটা ছোট্ট উত্তর এলো, আচ্ছা। লাইন কেটে গেল। চৈতির রুমের আলো নিভে গেল। চারিদিকে আবারও আলোহীন হয়ে গেল। শুধু দূরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোর আলোর রঙে রঙিয়ে গেল পথচারীকে পথ দেখানোর জন্য। এই নিশীতেও যে নিশাচর ঘুরে বেড়ায়। বালিশের উপরে মাথা রেখে উপরের দিকে তাকিয়ে আছে প্রহন। মিটিমিটি হাসছে সে। এই উন্মাদ কখনোই ছিল না যে ছেলে আজ সেই ছেলের মধ্যে কত পার্থক্য। একটা মানুষকে পুরোপুরি বদলে দেওয়ার নামই হয়তো ভালোবাসা। সেদিন রাতে কেউ একজন নীরবে বলে ওঠে, আমি কার পথে যে তুই ছুটে চলি, যেন কারোর মায়াতে বাধা পড়েছি জীবনে, যে ডুবে মরেছি সেই মোহতে। অসুরার গাঢ় অন্ধকারের দূর থেকে করে দিতে আদিত্যের চমৎকার মৃদু উদ্ভাসে ভরে উঠেছে ধরিত্রী। নগরের অলিগলি ক্রমশ ব্যস্ত হয়ে পড়েছে মানুষের কোলাহলে। রাত্রি ফুরিয়ে প্রভাত হলো যে। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সবাই যে যার মতো নিজেদের কর্মস্থলে ছুটেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতির ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না ওর। শোয়া থেকে উঠে বসে। আগেছে শরীর এখন অনেকটাই ভালো, জ্বর নেই বললেই চলে, স্বাভাবিক তাপমাত্রা আছে। হাঁটুতে কনুই রেখে 2 হাত দিয়ে চোখ কচলিয়ে নেয়। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিসেস ইয়াসমিন চায়ের কাপে চুমুক দিতে দিতে জুনাইদার সাথে খোশ গল্পে মেতে উঠেছেন। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব দুজনে মিলে বাজারে গেছেন। চৈতি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। চৈতিকে আসতে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে দাঁড়ালো। 2 মাকে দেখে মুচকি হাসলো চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির কপালে হাত দিয়ে পরখ করলেন জ্বর আছে কিনা। চৈতির শরীরের স্বাভাবিক তাপমাত্রা অনুভব করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিসেস ইয়াসমিন। চৈতিকে জুনাইদার পাশে বসতে বলে তিনিও রান্নাঘরে চলে গেলেন চৈতির সকালের নাস্তা এনে দিতে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বললেন, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। আমি এখন ঠিক আছি তো, আর ভয় পেতে হবে না। জুনাইদা আলতো হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ পর মিসেস ইয়াসমিন চৈতির জন্য গরম গরম পরোটা আর মাংস ভুনা নিয়ে আসলেন। চৈতির পাশে বসে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। মিসেস ইয়াসমিনের চৈতির প্রতি এমন যত্ন দেখে প্রশান্তিতে বুক ভরে ওঠে জুনাইদার। অথচ সে কখনোই তার 2 ছেলের বউকে এমন করে খাইয়ে দেয়নি। মনে মনে আফসোস হলো তার। মনের গভীর থেকে চিন্তা করলেন বাড়িতে গিয়ে রূপা আর সিফাকে হাতে তুলে খাইয়ে দিবেন, ঠিক চৈতিকে যেমন করে দিতেন। ওরাও তো কোনো মায়ের আদরের সন্তান। প্রহনের বাড়িতে এতদিন হলো চৈতি এসেছে, অথচ সেদিন রাত ছাড়া দিনের বেলায় একবারও ছাদে যাওয়া হয়ে ওঠেনি তার। এক সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেতে মিসেস ইয়াসমিনের ডাক পড়ল, চৈতি, প্রহন কল করেছে হয়তো। আমার রুমের বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে দেখ তো। থেমে গেল চৈত্রী। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে যায় মিসেস ইয়াসমিনের রুমের দিকে। বিছানার উপরে মোবাইল রাখা আছে। বাজতে বাজতে নিবিত হয়ে গেল। মন খারাপ হয়ে গেল চৈতির।
ফের বেজে উঠতে হাসি মুখে মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করতে প্রহনের মুখটা ভেসে উঠল স্ক্রিনে। ভিডিও কল করেছে প্রহন। চৈতিকে দেখেই মুচকি হাসলো ও। ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রহনকে দেখে কিছুক্ষণ চোখ আটকে গেল চৈতির। মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ভালো আছে পিচ্ছি? জ্বর কমেছে? ওষুধ খেয়েছো? প্রহন এত প্রশ্ন শুনে ভ্রুক উচকে ফেলল চৈতি। এত প্রশ্ন কেউ একসাথে করে? আমি উত্তর দেব কি করে? প্রহন হেসে ফেলল, অদর জুড়ে হাসির রেখা টেনেই বলল, তুমিও তো এখন প্রশ্ন করলেই। প্রশ্নের প্রত্যুত্তরে কি প্রশ্ন করে কেউ? প্রহনের অদ্ভুত যুক্তি। ড্যাব ড্যাব করে চেয়ে রইল চৈতি। ভালো লাগছে কেন জানি। এইভাবে তাকেও না মেয়ে, প্রেমে পড়ে যাবে। প্রেম? থমকালো চৈতি। রিফাত যখন তাকে প্রস্তাব দিয়েছিল ঠিক এই শব্দ উচ্চারণ করেছিল, প্রেম। মিসেস ইয়াসমিন রুমের দিকে এসেছিলেন। দেখতে যে কে কল করেছে। চৈতিকে কথা বলতে দেখে নিশ্চিত হলেন যে প্রহনই কল করেছে। দরজার কাছ থেকে চলে যান তিনি। চৈতি বিছানার উপরে বসে পড়ল। কি হয়েছে পিচ্ছি? এমন উদাসীন হলে কেন? আপনি এত প্রশ্ন করেন কেন? আমার প্রশ্নের জবাবে তুমিও কেন প্রশ্ন করো বলো তো? চৈতি নিরুত্তর। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজ থেকেই বলল, কেমন আছেন? একদম ভালো না। চিন্তিত কণ্ঠে চৈতি বলে উঠল, কেন, কি হয়েছে আপনার? তুমি যে এখনো বলনি তুমি ভালো আছো কিনা। বাচ্চাদের মতো প্রহনের এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল চৈতি। প্রহন একরাশ মুগ্ধতা নিয়ে সেই হাসি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মনে মনে আওড়াতে গেল, কখনো মেয়েটা বড় হবে। 18তে পা রাখলেই তো তার কাছে চৈতিকে নিয়ে যাওয়ার চিন্তা এখনই করে রেখেছেন প্রহন। হাসি থামিয়ে ছোট্ট করে বলল, ভালো আছি। আচ্ছা রাখছি, ফ্রি হয়ে রাতে কথা হবে, ঠিক আছে পিচ্ছি? আচ্ছা। কল কেটে গেল। অদৃশ্য হয়ে গেল প্রহন। দৃষ্টির অগোচরে চলে গেল। কাছ থেকে কথা বলার যে অনুভূতিটা তা ঠিক আর ভিডিও কলে পাওয়া যায় কি? ডিফেন্সে চাকরি করলে এই এক সমস্যা, কিছুক্ষণ কথা বলার পর সময় নেই যেন। এত ব্যস্ততা কিসের বুঝল না চৈতি। ওদিকে প্রহন ক্যান্টনমেন্টে বসেছিল। আর ভালো লাগছে না ওর। চৈতিকে দেখার আগ্রহ নিজের মধ্যে আর দমিয়ে রাখতে পারছে না। রিমান তখন প্রহনের এমন অশান্তির পাশে থেকে দেখছিল। রিমন তখন প্রহনের উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার স্যার, আপনি কোনো কিছু বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে? প্রহন কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ বসে রইল। এরপর লজ্জা ভেঙে রিমনকে বলল, আসলে এই তো কয়েকদিন আগেই ছুটি কাটিয়ে আসলাম, কিন্তু এখন তো বাসায় খুব দরকার, কিছুতে যেতে পারছি না। সত্যি কথা বলতে কি, শুধু তোমাকেই বলেছি কথাটা, আর কাউকে বলছি না। বিয়ে করেছি নতুন, কাউকে ব্যাপারটা জানানি এখনো। স্যারের এখনো কেউ জানে না। তুমি তো ব্যাপারটা বুঝতেই পারো। এই কথা শুনে রিমন কিছুটা হাসলো। এরপর প্রহনের দিকে তাকিয়ে বলল, স্যার, ভালোবাসায় কিছুটা মিথ্যা চলে। আপনি বলুন আপনার আম্মু অসুস্থ, এটা বললে অবশ্যই সিও স্যার আপনার একটা ব্যবস্থা করে দিবে। তাই বলে এরকম একটা মিথ্যা কথা বলবো? এছাড়া আপনার হাতে অন্য কোনো উপায় নেই। কিছুতেই ছুটি পাবেন না, কারণ সবেমাত্র ছুটি কাটিয়ে এসেছেন। প্রহনও এবার নিজের মনের সাথে পেরে উঠল না। মিথ্যাটা তাকে বলতেই হবে। তাই মনে মনে প্রস্তুতি নিয়ে নিল। আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে সিওর স্যারের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ল। রৌদ্রতপ্ত ঝলমলে দিন, অন্তরিক্ষ জুড়ে ভাসমান তুলারাশি ছড়াছড়ি। নীলের সমারোহে অড়ম্বরে ক্ষিপ্ত আদিত্য তেজ দেখাচ্ছে কোলাহলপূর্ণ নগরীর উপরে। ঘামাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা অসহায় রিক্সা চালকগুলো গলায় গামছা দিয়ে কপালের ঘাম মুছে যাত্রীর অপেক্ষা করছে। ময়লার স্তূপে ক্ষুধার্ত কাকগুলো ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবারের সন্ধান করতে ব্যস্ত। মাঝে মাঝে কর্কশ গলায় কা কা বলে উড়ে এসে আবারও ব্যস্ত হয়ে খাদ্যের সন্ধানে। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব বাজার থেকে এসে ড্রয়িং রুমের সোফায় বসে হাসি তামাশায় মেতে উঠেছেন। মাথায় কাপড় দিয়ে চৈতি যখন তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন সর্দার সাহেব ডাক দিলেন, আম্মা এদিকে আয়। বাধ্য বেয়ের মতো বাবার কাছে গিয়ে দাঁড়ালো চৈতি। সর্দার সাহেব মেয়েকে নিজের পাশে বসিয়ে দিয়ে বললেন, শ্বশুরকে নাকি তুই এখনো আব্বু বলে ডাকিসনি আম্মা? উনিও তো আমার মতোই তোর এক আব্বু। হঠাৎ বাবার এমন কথায় খানিক লজ্জা পেল চৈতি। রেদওয়ান চৌধুরীর সঙ্গে এখনো তার তেমন কোনো কথা হয়নি। বাবার কথার প্রত্যুত্তরে কি বলা উচিত তা বুঝতে না পেরে চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল সে। রেদওয়ান চৌধুরী হেসে বললেন,
আহ ভাই, ওর সাথে তো আমার এখনো তেমন কথা হয়নি। বাচ্চা মেয়ে হুট করে কি আর অন্য একজনকে আব্বু বলে ডাকতে পারবে বলেন? সময় হোক ঠিক ডাকবে। রান্নাঘর থেকে মিসেস ইয়াসমিন ডাক পড়ল, চৈতি, মা একটু এদিকে আয় তো। চৈতি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন চৈতির হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়ে বললেন, যা গরম পড়েছে আজ, শরবতটা খেয়ে বিশ্রাম করবি, বুঝলি? জুনাইদা তেলের মধ্যে মাছের টুকরো ছাড়তে ছাড়তে বললেন, এই মেয়ে করবে বিশ্রাম, আপনার মনে হয় আপা? জুনাইদার কথা শুনে মিসেস ইয়াসমিন চৈতির দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বিশ্রাম না করলে আমার কাছ থেকে মাইর খাবে ও। গ্লাসে চুমুক দিয়ে এক ঢোক শরবত গিলে চৈতি অভিযোগ কণ্ঠে বলে উঠল, একবারও বলেছি বিশ্রাম করব না? আপনি আমার পেট থেকে হয়েছেন আম্মা, আমি আপনার পেট থেকে না। আপনার চেয়েও বেশি আমি আপনাকে চিনি। মিসেস ইয়াসমিন জুনাইদার কথা শুনে হাসলেন। মা মেয়ের কি সুন্দর কথা, বাহ। আপা, আপনি কিন্তু আমার মেয়েকে শুধু শুধু বকছেন। মেয়ে আমার অনেক শান্ত। নতুন পরিবেশে নতুন মানুষের মাঝে আছে তো তাই এত শান্ত। কয়েকটা দিন যাক, নিজের চোখেই দেখতে পাবেন মেয়ে আপনার কত শান্ত। তাচ্ছিল্য করে বললেন জুনাইদা। নিজের মায়ের কথায় বিরক্ত হলো চৈতি। কোথাও একটু প্রশংসা করবে তা না, শুধু বাদরামিগুলোর কথাই বলবে। গ্লাসের শরবত শেষ করে ঘুমাতে গেলাম আমি। জুনাইদার দিকে তাকিয়ে কথাটা বলে দ্রুত পায়ে রুমে চলে গেল চৈতি। এই তপ্ত দুপুরে কি কারো ঘুম আসে? আজব। ব্যালকনিতে গিয়ে মোড়া টেনে বসলো চৈতি। একেবারে ফাঁকা ব্যালকনি। পছন্দ হলো না চৈতি। গাছপ্রেমী মানুষের এমন ব্যালকনি কিছুতেই পছন্দ হবার কথা নয়। মন খারাপের সময়ে ব্যালকনি হবে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সেখানে শুধু দুটো মোড়া রাখা থাকলে কেমন হবে? বসে বসে এইসবই ভাবছিল চৈতি। হঠাৎ কি মনে পড়তেই বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে সোজা রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরীর দিকে তাকে ওনার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, আপনি আমাকে কয়েক প্রজাতির ফুলের গাছ কিনে এনে দিবেন? চৈতির মুখ থেকে হঠাৎ আব্বু ডাক শুনে নড়ে চড়ে উঠলেন রেদওয়ান চৌধুরী। প্রথমবার আব্বু ডেকে মেয়েটা একটা আবদার করলো, তা পূরণ না করে কি থাকা যায়? হয়তো যায়, কিন্তু কন্যাহীন রেদওয়ান চৌধুরীর পুত্রবধূ নামক মেয়ের আবদার অপূর্ণ রাখতে ইচ্ছুক নন। বসা থেকে উঠে খুশিতে গদগদ হয়ে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এখন এনে দিব মা, অনেকগুলো এনে দিব। মিসেস ইয়াসমিন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, কি এনে দেওয়ার কথা হচ্ছে শুনি? আমার মেয়েটা আমার কাছে একটা আবদার করেছে, তা পূরণ করতে হবে তো। কিসের আবদার করেছে মেয়ে? রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবকে সাথে নিয়ে চলে যেতে যেতে বললেন, ফুল গাছ এনে দেওয়ার আবদার। রেদওয়ান চৌধুরী চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতি। তার নিজের বাবাও কখনো এত জলদি কিছু এনে দেওয়ার চেষ্টা তো দূরের কথা, চিন্তাও করেনি। যখনই কিছু আনতে বলতো তখনই তিনি গম্ভীর কণ্ঠে বলতেন, বিকালের দিকে কাজ না থাকলে এনে দিব, এখন অনেক কাজ বাকি আছে। মৃদু দক্ষিণা বাতাসে কেঁপে কেঁপে উঠছে গাছের পাতা। নীরদের দেখা নেই অন্তরিক্ষে। আদিত্যের রঙিলা প্রভা এসে লুটোপুটি খাচ্ছে ছাদ জুড়ে। দুপুরের খাবার খেয়ে সবাই যখন ভাত ঘুম দিতে ব্যস্ত, চৈতি তখন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রোদ গায়ে মাখতে ব্যস্ত। কপালে ঘাম জমেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম সূর্যের আলোয় চিকচিক করছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে চোখ জোড়া বন্ধ করেই ফেলল। ছাদটা তার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। শুনশান একটা ছাদ, একটা গাছ তো দূরের কথা, টবও তার চোখে পড়েনি। এত বড় একটা ছাদ, অথচ একটা চারা গাছেরও কত অভাব। অদ্ভুত মানুষ তো এরা। ছাদে দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছা করছে না চৈতির। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে রুমে চলে গেল। ব্যালকনিতে এখন যেন বসন্ত এসেছে। মিসেস ইয়াসমিনের সাহায্যে বেশ সুন্দর করে গুছিয়ে টবের গাছগুলো সাজিয়েছে চৈতি। মানুষগুলো একদমই গাছপ্রেমী না, মনে মনে ভাবল সে। রেদওয়ান চৌধুরীকে গাছ আনতে বললে তিনি অনেকগুলো নিয়ে আসেন একসাথে। ব্যালকনিতে সবগুলো জায়গা হলো না, বাইরের উঠোনেও রেখেছেন রেদওয়ান চৌধুরী। বাকি থাকা গাছগুলোর কথা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল চৈতির। ব্যালকনি থেকে রুমে এসে বিছানার দিকে চোখ পড়তেই থ হয়ে দাঁড়িয়ে গেল সে। মিসেস ইয়াসমিনের মোবাইলের স্ক্রিনে আলো জ্বলছে। কি মনে করে যেন চৈতি মোবাইলটা হাতে নিতেই দেখে প্রহনের কল। ফোন সাইলেন্ট করা রাখা। বিড় করে সে বলে উঠল, ভাগ্যিস দেখেছিলাম। কল রিসিভ করার আগেই কেটে গেল। বিরক্ত হলো চৈতি, দাঁত কিরমির করে বলল, অদ্ভুত তো,
আমি যতবারই কল রিসিভ করতে যাই ততবারই কল কেটে যায়, অসহ্য। মোবাইল হাতে বিছানায় বসে পড়ল, স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে আবার কখন কল আসবে। বেশিক্ষণের অপেক্ষা করতে হলো না ওর, কল আসলো, রিসিভ করলো। ভিডিও কলে প্রহনের হাসিমাখা বদন দেখে চৈতির প্রশ্ন ছুড়ল, আপনি সব সময় ভিডিও কল করেন কেন? ভ্রু কুচকে গেল প্রহনের। ভিডিও কল করলেও এত সমস্যা কেন মেয়েটা? মনে মনে বলল সে। প্রহনের উত্তর না পেয়ে আবারও বলল, অডিও কল করলেই তো পারেন, আমি তো এখন অনেকটাই সুস্থ আছি। চৈতির এমন কথায় রাগ হলো প্রহনের, সাথে বিরক্তিও। কিছুই না বলেই কল কেটে দিল। আজ আবারও বাবা মায়ের প্রতি রাগ হচ্ছে, সেই প্রথম দিনেরই মতো। এই মেয়ের সাথে বিয়ে না দিলেও পারতেন। গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিল। বিরক্তি মাখা কণ্ঠে কথাটা বলেই চোখ জোড়া বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দিল। অথচ সে বুঝল না, ভিডিও কলে কথা বলতে কেমন জানি লজ্জা লজ্জা লাগে কোনো একজনের। তাই তো এই কথা বলছে সে। মুখের সামনে মোবাইলটা ধরে রাখতে হয়, অস্বস্তি জেকে বসে তখন। সেই কথা প্রহন জানে না। বিস্মিত নয়নে হাতের মুঠোয় ধরে রাখা মোবাইলটার দিকে তাকিয়ে আছে চৈতে। হঠাৎ করে কল কেটে দেওয়ার মানেটা বোধগম্য হলো না তার। মন মুখে বিছানায় বসে রইল, কল ব্যাক করার সাহস পেল না। সে যে ভীষণ ভীতু শুধু প্রহনের কাছে। রুম থেকে আর বের হলো না চৈতে। মলিন মুখে বিছানায় শুয়ে পড়ল। ক্যান্টিনে বসে দাঁত কিরমির করে যাচ্ছে প্রহন, মেজাজটাই বিগড়ে আছে। কফি খাবেন স্যার? পাশের এক ওয়েটারের কথা শুনে তার দিকে ফিরে তাকিয়ে বলল, পড়ালেখার চা দাও, কফি খাবো না। চায়ের কাপে চুমুক দিতেই মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে আছে মায়ের নামটা। প্রহন কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, বলো কি বলবা? ওপাশ থেকে কোনো সাড়া পেল না। প্রহন আবারও বলল, আম্মু, চুপ করে থাকা আমার একদম পছন্দ না। তবুও রেসপন্স না পেয়ে প্রহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চৈতি, কি হয়েছে? কথা বলছো না কেন? সমস্যা কি? প্রহনের মুখ থেকে এই প্রথম নিজের নাম শুনল চৈতি। পিচ্ছি ডাকটাকে কেন যেন মিস করছে সে। প্রহনের মুখ থেকে পিচ্ছি ডাকটা শুনতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। মলিন কণ্ঠে বলল, আপনি কি আমার কথায় রেগে আছেন? হাতের মধ্যে কপাল ঠুকলো প্রহন। রাগিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করছে রেগে আছে কিনা। আজব তো। আপনি তো আমার চোখের সামনে নাই, তাই বুঝতে পারছি না রেগে আছেন কিনা। আমার কথায় রাগ করে থাকলে দুঃখিত আমি। আসলে আমি ভিডিও কলে কথা বলতে স্বস্তি বোধ করি না। চৈতি শেষের কথাটা শুনে প্রহনের রাগ উড়ে গেল। আচ্ছা, কিন্তু এখন থেকে অভ্যাস করে ফেলে, বুঝেছো পিচ্ছি? চৈতি ছোট্ট করে উত্তর দিল, শান্ত কণ্ঠে খুব সহজেই নিজের অসুবিধার কারণ তুলে ধরেছিল। এদিকে রফিক মির্জা এবং শরীফ শেখ নিজেদের আস্তানায় বসেছিল। হঠাৎ সেখানে মাহিন দৌড়ে আসলো। এরপর শরীফ শেখের হাতে একটা কাগজ দিল, সেখানে একটা নাম্বার লেখা। সেই নাম্বারটা দেখে মুচকি হাসলো শরীফ শেখ। আজ সকালের ঘটনা। রিফাত শহরে এসেছিল, তখন হঠাৎ করেই তাকে পেছন থেকে কেউ চেপে ধরে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। একটা লোক ছিল। রিফাত তখন লোকটার দিকে তাকিয়ে একটু রেগে বলল, কি ব্যাপার, কারা আপনারা, আর আমাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে আসলেন কেন? তখন সেই কালো পোশাকধারী লোকটা অন্ধকার থেকে হাসতে হাসতে বলল, আমাদের কিডন্যাপ করার কারণ হচ্ছে তোর নাম্বারটা আমাদের লাগবে, নাম্বারটা দিয়ে দে, তোকে ছেড়ে দেব। রিফাত অবাক হয়ে গেল। শহরের মাফিয়ারা শুনেছি অনেক ভয়ঙ্কর, কিন্তু এরা যে এরকম হাস্যকর কোনো কারণে কাউকে কিডন্যাপ করতে পারে এটা তার কল্পনার বাইরে ছিল। শুধুমাত্র একটা নাম্বারের জন্য একজন মানুষকে কিডন্যাপ করবে, এটা তার ধারণার বাইরে ছিল। সে তখন রেগে গিয়ে বলল, আপনারা কি ফাইজলামি করতেছেন আমাদের সাথে? আমার নাম্বার দিয়ে আপনারা কি করবেন, আর আপনারা কারা? চুপচাপ তোর নাম্বারটা দে, না হলে গুলি করে মেরে দিয়ে চলে যাব। তোর নাম্বারটা আমাদের লাগবে, একটু পর তোর কাছে একটা কল আসবে, তখন সব কিছু বুঝে যাবি। রিফাত কিছুটা ঘাবড়ে গিয়ে চুপচাপ নাম্বার দিয়ে দিল। তখন একটা লোক এসে তার বাঁধন খুলে দিল। সে কিডন্যাপার আর কেউই নয়, বরং মাহিন ছিল। শরীফ শেখ তখন সেই নাম্বার ডায়াল করলো। রিফাত অপরিচিত নাম্বার দেখে ভাবলো হয়তো সেই নাম্বারের লোকটারও ফোন। সে ফোন রিসিভ করলো। তখন একটা লোক বলে উঠল, কি ব্যাপার রিফাত সাহেব, কেমন আছেন? রিফাত হা হয়ে গেল। তার নাম জানলো কি করে এই লোকটা? সে অবাক হয়ে বলল, কি আপনি, আর আমার নাম জানলেন কি করে? এসব জেনে তোমার লাভ কি? তোমাকে একটা কাজের কথা বলেছি, কাজটা করতে পারলে টাকা পাবে। আমাকে কি আপনার রাস্তার পাতিনেতা মনে হয় নাকি? আমার এলাকার আমার নাম শুনলে সবাই কেঁপে ওঠে। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? কে আপনি? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। চৈতি নামের মেয়েটাকে তুমি চেয়েছিলে, তাই না? কিন্তু
তাকে তো বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। চৈতির কথা শুনতেই রিফাতের বেশ আগ্রহ জন্মালো। এই লোকটা চৈতির ব্যাপারে জানলো কি করে? সেই জন্য সে বলল,